আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখা হয়েছে যে আমরা প্রতিদিন কত সাধারণ জিনিস ব্যবহার করি, তাই না? যেমন ধরুন আমাদের মানি ব্যাগটা, এর ভেতরেও যে কত অবিশ্বাস্য গল্প লুকিয়ে থাকতে পারে। ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি সবকিছুই কিন্তু আমাদের চোখের সামনেই আছে, শুধু জানতে হবে ঠিক কোথায় তাকাতে হবে। এই যেমন ধরুন মানি ব্যাগের কথাই যদি বলি, আমরা তো এটা রোজ ব্যবহার করি, তাই না? কিন্তু এর ভেতরে যে নোটগুলো থাকে সেগুলো কি শুধু কয়েকটা সংখ্যা লেখা কাগজ, নাকি এক একটা ইতিহাসের পাতা? চলুন আজ সেই রহস্যটা একটু খুঁজে দেখি। দেখুন, ভারতের প্রত্যেকটা নোটের উপর যে ছবি বা মোটিফগুলো থাকে সেগুলো আসলে এক একটা সূত্র। যেমন ১০ টাকার নোটের পেছনে আছে কোণার্কের সূর্য মন্দির, আবার ধরুন ২০০০ টাকার নোটে মঙ্গলযান। এগুলো কি? এগুলো আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি আর অগ্রগতির এক একটা বড় গল্পের দিকে ইশারা করে। ব্যাপারটা ঠিক যেন একটা গুপ্তধনের মানচিত্রের মতো। তো এই যে ছবিগুলো, এগুলো কিন্তু শুধু সুন্দর ডিজাইন না, এগুলো হলো সেই সব মুহূর্তের প্রতীক যা ভারতকে আজকের ভারত বানিয়েছে। চলুন এক এক করে সেই গল্পগুলোই শোনা যাক। নোটের ওপরের এই ঐতিহাসিক জায়গাগুলো আমাদের সেই মানুষ আর সেই সব সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেয় যেগুলো আধুনিক ভারতের ভিত্তি তৈরি করেছিল। মানে প্রত্যেকটা স্থাপত্যের পেছনেই লুকিয়ে আছে একটা করে গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের দেশের পরিচয়টা গড়ে তুলেছে। একটা উদাহরণ দিই, পুনা চুক্তি। তখন একটা বড় বিতর্ক চলছিল। একদিকে দাবি ছিল দলিত শ্রেণীর জন্য একদম আলাদা একটা নির্বাচন কমণ্ডলী তৈরি করার, যেটা করলে তারা রাজনৈতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যেত। আর অন্যদিকে প্রস্তাব ছিল সাধারণ নির্বাচক মণ্ডলীর ভেতরেই তাদের জন্য আসন সংরক্ষণ করা হবে, যার ফলে তারা বৃহত্তর সমাজের অংশ থেকেই নিজেদের রাজনৈতিক অধিকার পেত। বুঝতেই পারছেন, এই দুটো ধারণার মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল ছিল। আর এই চুক্তিটার ঐতিহাসিক গুরুত্বটা ঠিক এখানে। এটা সই হয়েছিল ভারতের দুই মহান নেতা, ডক্টর বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। আর জায়গাটাও ছিল বেশ নাটকীয়, পুনার ইয়েরওয়াড়া সেন্ট্রাল জেল। ভাবুন তো একবার, সত্যি কি এক ঐতিহাসিক মুহূর্ত। জাতি গঠনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ হল শিক্ষা, তাই না? আর এই প্রসঙ্গেই আসে উডের ডিসপ্যাচের কথা। এটাকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। মানে এটা ছিল দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রথম একটা আনুষ্ঠানিক নীল নকশা বা ব্লুপ্রিন্ট। এই উডের ডেসপ্যাচের ব্যাপারটা বেশ গোছানো ছিল। মানে শিক্ষার প্রত্যেকটা স্তরের জন্য একটা পরিষ্কার পরিকল্পনা ছিল। যেমন প্রাইমারি স্কুলে জোর দেওয়া হয়েছিল মাতৃভাষার ওপর, যাতে বাচ্চারা সহজে শিখতে পারে। তারপর হাই স্কুলে অ্যাংলো ভার্নাকুলার, মানে ইংরেজি আর স্থানীয় ভাষার একটা মিশ্রণ। আর সবশেষে কলেজ লেভেলে ইংরেজি, যেটা উচ্চশিক্ষার দরজাটা খুলে দেবে। সব মিলিয়ে এটা ছিল একটা খুব সুচিন্তিত আর স্তরভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরির চেষ্টা। বেশ, এতক্ষণ তো গেল রাজনৈতিক আর সামাজিক ভিত্তির কথা। এবার চলুন সেই অর্থনৈতিক কাঠামোর দিকে নজর দেওয়া যাক, যা আমাদের হাতে থাকা এই নোটটাকে তার আসল মূল্যটা দেয়। ভারতের অর্থনৈতিক অগ্রগতির পেছনে একটা বড় চালিকা শক্তি ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো। যেমন ধরুন, প্রথম যে পরিকল্পনাটা ছিল সেটা হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি। এর মূল লক্ষ্যই ছিল বিনিয়োগ বাড়িয়ে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা। আবার কয়েক বছর পর পঞ্চম পরিকল্পনার মূল মন্ত্র হয়ে দাঁড়ালো গরিবি হাটাও। আর একেবারে শেষে দ্বাদশ পরিকল্পনায় জোর দেওয়া হলো স্থিতিশীল অগ্রগতির ওপর। মানে সময়ের সাথে সাথে দেশের প্রায়োরিটিগুলো কিভাবে বদলেছে তা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এত বড় বড় সব পরিকল্পনা, এগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য টাকাটা আসে কোত্থেকে? আর এই প্রশ্নটাই আমাদের পরের গুরুত্বপূর্ণ আলোচনার দিকে নিয়ে যাবে। উত্তরটা খুব সহজ, কর বা ট্যাক্স। ভাবুন, একটা প্রোডাক্ট যখন বিদেশ থেকে আনা হয় তখন তার উপর লাগে কাস্টমস ডিউটি। আবার যখন সেটা দেশেই তৈরি বা বিক্রি করা হয় তখন আসে এক্সাইজ ডিউটি। আর সবশেষে কেনার সময় যুক্ত হয় জিএসটি বা ভ্যাট। মানে একটা জিনিসের জীবনচক্রের প্রায় প্রত্যেকটা ধাপেই করের একটা ভূমিকা আছে। বেশ, তাহলে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন নীতি আর পরিকল্পনা দিয়ে একটা দেশ গড়ে ওঠে। আচ্ছা, একটা দেশের অর্থনীতির মতোই আমাদের চারপাশের এই যে গোটা ভৌত জগৎ, এটাও কিন্তু কিছু মৌলিক নিয়ম আর উপাদান দিয়েই তৈরি। চলুন এবার সেই দিকে একটু নজর ফেরানো যাক।
ব্যাপারটা এভাবে ভাবা যায়, যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা দেশের ব্লুপ্রিন্ট হয়, তাহলে এই যে আমাদের চারপাশের বস্তু বা পদার্থ, এর নিজের ব্লুপ্রিন্টটা কি? কোন নীতিতে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডটা চলছে? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক। বিজ্ঞানের একদম শুরুর দিকে পরমাণুর গঠনটা কেমন তা নিয়ে একটা মজার ধারণা ছিল, থমসনের প্লাম পুডিং মডেল। উনি ভেবেছিলেন পরমাণু হলো একটা পজিটিভ চার্জের বলের মতো, আর তার মধ্যে ইলেকট্রনগুলো এখানে ওখানে ছড়ানো থাকে, ঠিক যেমন একটা পুডিংয়ের মধ্যে কিশমিশগুলো থাকে আর কি। কিন্তু এরপরেই এলেন রাদারফোর্ড, আর তার গবেষণা পুরো ধারণাটাই বদলে দিল। তিনি প্রথম দেখালেন যে পরমাণুর একেবারে কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে, আর সমস্ত পজিটিভ চার্জ আর প্রায় পুরো ভরটা ওখানে জমা হয়ে থাকে, আর নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। আসলে বিজ্ঞানের অগ্রগতি তো এভাবেই হয়, তাই না? একটা ধারণার ওপর ভর করে আরেকটা নতুন ধারণা জন্মায়। তাহলে আমরা জড় পদার্থের মূল উপাদান মানে পরমাণু সে সম্পর্কে জানলাম। এবার এই পরমাণু দিয়েই যে জীবজগৎ তৈরি, চলুন তার মূল শ্রেণীবিভাগগুলোর দিকে একটু তাকানো যাক। এই যেমন ধরুন জীবজগতে আর্থ্রোপোডা হল অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় পর্ব। এদের বৈশিষ্ট্য কি? এদের শরীরে একটা শক্ত খোলস থাকে, শরীরটা খণ্ড খণ্ড হয়, যেমন ধরুন ফড়িং বা চিংড়ি। আর অন্যদিকে আছে মোলাস্কা, এটা হলো দ্বিতীয় বৃহত্তম পর্ব। এদের শরীরটা নরম হয়, সাধারণত মাথা আর পেশিবহুল পায়ে ভাগ করা থাকে, যেমন শামুক। ভাবুন, এই দুটো পর্ব মিলেই জীবজগতের বৈচিত্র্যের একটা বিশাল অংশ তৈরি হয়েছে। তাহলে দেখুন, আমাদের যাত্রাটা শুরু হয়েছিল একটা সাধারণ নোট থেকে, আর আমরা এসে পৌঁছলাম একেবারেই জীবজগতের গঠন পর্যন্ত। এবার এই যে আলাদা আলাদা সূত্রগুলো আমরা পেলাম, সেগুলোকে একসাথে বাঁধার সময় এসেছে। আর এখানেই কিন্তু আসল সংযোগটা লুকিয়ে আছে। ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান এগুলো আসলে আলাদা আলাদা কোনো বিষয় নয়। একটা নোটের উপর আঁকা ছবি আমাদের দেশের অর্থনৈতিক পরিকল্পনার কথা মনে করিয়ে দেয়। আবার সেই অর্থনীতিও কিন্তু পদার্থের মৌলিক কিছু নিয়মের মতোই চলে। আমাদের পুরো পৃথিবীটা আসলে এভাবেই একে অপরের সাথে জুড়ে থাকা নানা ধারণা দিয়ে বোনা একটা জাল। তাহলে পরের বার যখন খুব সাধারণ কোনো জিনিস হাতে আসবে, তখন কি একটু থামা যায়, একটু ভাবা যায় এর পেছনে কি গল্প লুকিয়ে আছে? আজকের এই আলোচনার পর কাল থেকে কোন সাধারণ জিনিসটাকে একটু অন্য চোখে দেখা শুরু হবে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?